হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নতুন না, আমরা পূর্বে এটা শিখেছি উচ্চতর গণিত 3.2। হ্যাঁ, 3.2 জানো, যেগুলো এক্সট্রা জ্যামিতি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল করে দেখি যে এসএসসি পরীক্ষায় নর্মালি যে প্রশ্নগুলো আসে সেখানে আমরা খেয়াল করে দেখব যে এখানে যদি তোমার টলেমি কিংবা ব্রহ্মগুপ্ত কিংবা পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্বকেন্দ্র সমরেখা এগুলোর কোনো দিয়ে সৃজনশীল তৈরি হয়, সেখানে অবশ্যই দেখা গেছে যে এই 3.2 থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু এক্সট্রা জ্যামিতি আছে যেগুলো পরীক্ষায় সবসময় থাকে। ওকে, তো এগুলোর মধ্যে থেকে আমরা ইতিপূর্বে কিছু ভিডিওতে তোমাদের দেওয়া হয়েছে যে 8 নম্বর এবং 9 নম্বরটা দেওয়া হয়েছে। এবার 10 নম্বর এনাদের একটা ইম্পর্টেন্ট এক্সট্রা জ্যামিতি। তো এখন আমরা এই 10 নম্বরটাই প্রবলেমটা সলভ করবো। তো আমরা মনোযোগ দিয়ে দেখবো যে আমাদের আসলে কী কী ধরনের প্রবলেম হয়, এবং একবার যদি মনোযোগ দিয়ে দেখো ডেফিনেটলি তোমাদের এটা কোনো দিন ভুল হবে না। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ওকে, চলো আমরা স্টার্ট করি 10 নম্বর। 10 নম্বরে তোমাদের কী দেওয়া ছিল এখানে? দশ নম্বরে তোমাদের প্রশ্নটা কি আছে? বলা হয়েছে যে এবি ব্যাসের একটি অর্ধবৃত্তের দুটি জ্যা। একটা অর্ধবৃত্ত থাকবে যার ব্যাসকে আমরা ধরে নিয়েছি এবি। ওকে, এবি ব্যাসের অর্ধবৃত্তের মধ্যে দুটি জ্যা, যেটাকে বলা হয়েছে এসি আর বিডি, এই জ্যা দুটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে একটা তথ্য দিয়েছে। তাহলে আমরা জানি যদি অর্ধবৃত্ত, তোমরা খুব ভালো করে জানো, এই যে চাঁদার মতো আমরা যে একটা বৃত্ত এঁকে দেই তাহলে এটাকে আমরা কি বলে থাকি? অর্ধবৃত্ত। আমরা ধরে নিলাম যে এটা একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তে আমি যদি নাম দিয়ে দিই এবি, তাহলে এবিকে আমরা কি বলতেছি? ব্যাস। এবি ব্যাসের এটা একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের এখান থেকে যদি আমরা একটা যোগ করে দিই, এখানে বলা হচ্ছে এসি একটি জ্যা, আর বি থেকে যদি আমরা যোগ করে দিই ইচ্ছা মতো বিডি, এটাও কিন্তু একটা জ্যা। তাহলে এসি এবং বিডি জ্যাদ্বয় একটা বিন্দুতে ছেদ করেছে, এটাকে কিন্তু বলা হয়েছে পি বিন্দুতে ছেদ করেছে। ফলে খেয়াল করো এখানে এই জ্যাটা পি বিন্দুতে দুটি অংশে বিভক্ত হলো, এখানে বিডি জ্যা পি বিন্দুতে দুটি অংশে বিভক্ত হলো, একটা হচ্ছে বিপি আর ডিপি, আর একটা এসি সিপি। তোমাকে কি প্রমাণ করতে বলছে? তার বলছে যে প্রমাণ করো যে এবি স্কয়ার ব্যাসের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এর উপরে যে দুটি জ্যা, দুটো জ্যায়ের যে অংশ, যেমন এখানে কি অংশ? এসি ইনটু এপি, অর্থাৎ এসি পুরোটা তার সঙ্গে এপি, এসি ইনটু এপি, এই দুটার অন্তর্গত আয়তক্ষেত্র। ইনটু মানে কি? আয়তক্ষেত্র। যোগ অপর জ্যা বিডি ইনটু তার একটা অংশ বিপি। দেখা গেছে এই দুটি অংশের আয়তক্ষেত্র বিডি ইনটু বিপি এর অন্তর্গত আয়তক্ষেত্র, এসি ইনটু এপি এর অন্তর্গত আয়তক্ষেত্র, দুই আয়তক্ষেত্রের সমষ্টি হবে তার ব্যাসের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার এই প্রমাণটা যদি আমরা দান করাতে যাই, তার ফার্স্ট অফ অল তোমাকে কোন জিনিসটা খেয়াল করতে হবে? আমার চিত্র কিন্তু আঁকা কমপ্লিট হয়েছে এবং তথ্য অনুযায়ী আমাদের সুন্দর করে বিশেষ নির্বাচনটা লিখে ফেলতে হবে যে কি কি তথ্য দেওয়া আছে। তাহলে বিশেষ নির্বাচনটা কি, এটা কিন্তু আমরা সবাই জানি। দেওয়া তথ্যের আলোকে আমরা চিত্রটা অঙ্কন করব এবং চিত্র থেকে এই যেটা প্রমাণ করতে হবে, এই প্রমাণটাকে লেখার জন্য আমার যা যা তথ্য, সেই তথ্যটাই কিন্তু আমরা বিশেষ নির্বাচনে উপস্থাপন করে থাকি। ওকে, তো আমরা কি বলবো? মনে করি এবি ব্যাসের উপর এডি সিবি কি বৃত্ত? এটা অর্ধবৃত্তের দুটি জ্যা এসি ও বিডি, দুটি জ্যা এসি ও বিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে।
তাহলে যা তথ্য দিয়েছে এটাই কিন্তু আমরা লিখবো, এটা সেট করেছে। এখন আমরা অবশ্যই লিখব প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করব? দিস। ওকে, তাহলে সুন্দর করে আমরা লিখে দিলাম ab স্কয়ার ac ইনটু ap প্লাস bd ইনটু bp, এটা কি আমাকে প্রমাণ করতে হবে। এখন তোমরা খেয়াল করো, এই প্রমাণটা দাঁড় করার জন্য আমাদের কিছু অঙ্কন প্রয়োজন, যে অঙ্কনটা আমাকে করতে হবে, যে অঙ্কন থেকে আমরা যদি প্রমাণটা দাঁড় করাতে পারি সেটাই আমাদেরকে ট্রাই করতে হবে। ওকে, তাহলে আমরা কি অঙ্কন করব? এখন আমার অঙ্কন করতে হবে। অঙ্কনে দেখো কি তথ্য দিব আমরা। P বিন্দু থেকে AB রেখার উপর লম্ব এঁকে দিই। P বিন্দু থেকে AB রেখার উপর একটি লম্ব আঁকি, যে লম্বের নাম দিচ্ছি আমি PM। তাহলে আমরা বলতে পারি এভাবে PM লম্ব AB আঁকি, অর্থাৎ AB রেখার উপর PM লম্ব আঁকি। এরপরে এখানে A, D আর B, C যোগ করি। আমরা বলতেছি এবার তাহলে A, D আর B, C যোগ করি। লিখে দিলাম A, D এবং B, C যোগ করি। তাহলে আমি যেভাবে প্রমাণটা দাঁড় করাবে এর উপর ভিত্তি করে কিন্তু আমি একটা ছোট্ট অঙ্কন লিখেছি, যে অঙ্কন আমি কি লিখেছি, যে A, D, B, C যোগ করি আর P বিন্দু থেকে AB রেখার উপর একটি লম্ব আঁকি। এই লম্ব তোমাদের কি কাজে লাগলে এখন তুমি গেস করো। প্রমাণ, এখানে প্রমাণটা দাঁড় করাচ্ছি। দেখো, প্রমাণে আমরা অনেক তথ্য আছে যেগুলো উপস্থাপন না করলেও হবে, বাট তোমার বোঝার জন্য আমাকে অনেক কিছু তোমার দেখাতে হবে। তাহলে ইজি হবে। AB যেহেতু ব্যাস, এটা অর্ধবৃত্ত, তাহলে এই কোণগুলোকে আমরা কি কোণ বলে থাকি? ডেফিনেটলি অর্ধবৃত্তস্থ কোণ। আবার এখানে কি বলে থাকি? এটাও কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তো ভালো করে জানো অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? কত হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ। আবার যখন আমরা এখানে লম্ব এঁকেছি, খুব ভালো করে জানো এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। তাহলে দুই পাশে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই তথ্যগুলো তোমার জানা, তাহলে এই তথ্যের আলোকেই আমরা কিন্তু প্রমাণটা দাঁড় করাবো। তো তোমরা যদি চাও যে এটা আমরা একটু লিখে নিব, তো তোমরা লিখে দেখাতে পারো। আর যদি মনে করো আমরা লিখতে চাই না, আমরা শুধু নিজেরা বুঝবো এবং একটু উপস্থাপন করে দেব, তো আমার দৃষ্টিকোণে দেওয়াই ভালো। যেহেতু AB ব্যাসের উপর AB ব্যাস এর উপর ব্যাসের উপর কোণ ADB ও কোণ ACB। তাহলে এটা AD ব্যাসের উপর ADB এবং ACB দুইটি কি কোণ? দুইটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা মাথায় নিচ্ছি কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে AB ব্যাসের উপর এখানে D বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে, C বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে, কোণগুলো কি ধরনের কোণ? এগুলোকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে যেহেতু AB ব্যাস এর উপর ADB আর ACB দুটি কি ধরনের কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর ডিসিশন দিতে পারবো, এই কোণগুলো প্রত্যেকটি অবশ্যই তোমার 90 ডিগ্রি হবে। এখানে ACB কোণ এটাও কি 90 ডিগ্রি হবে। এটা কিন্তু মাথায় থাকবে। আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলেছি। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ 90 ডিগ্রি।
তার মানে আমি যদি পুরো একটা বৃত্ত এঁকে নিতাম, এখানে আমি যদি একটা বৃত্ত এঁকে নিতাম, এই বৃত্তের ব্যাস দিয়ে এখানে যত কোণ আমরা অঙ্কন করব, যতগুলো এখানে দেব, যত এখানে দেব, এখানে যত তোমরা দিবা, এখানে যত দেবা, যাই দাও, এখানে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে তুমি মেপে দেখবা চাঁদার সাহায্যে প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি হয়েছে, কারণ অর্ধেক বৃত্তের উপর যে বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ বলে এবং প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি। এরপরে তুমি এটা বলে দিতে পারো আবার যেহেতু PM লম্ব AB, তাহলে এখান থেকে তুমি একটা সুন্দর ডিসিশন দিতে পারো। হ্যাঁ, কি বলতে পারো? তার মানে এই কোণ আর এই কোণ প্রত্যেকটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কত হবে এগুলো? 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে বলতেছো AMP কোণ ইকুয়াল BMP কোণ প্রত্যেকেই 90 ডিগ্রি। ব্যাস, এটা ইংলিশে লিখো, বাংলায় লিখো, ডাজন্ট ম্যাটার, 90 ডিগ্রি। ওকে, ওয়াও। এখন আমাদের কাজ কি? এখন শুধু আমাদের সবথেকে বেশি মনে রাখা ট্রাই করতে হবে যে আমি কোন স্টাইলে প্রমাণ করতে চাচ্ছি। আমি তাহলে এখানে ABC এ একটা ত্রিভুজ আর APM এ একটা ত্রিভুজ, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ আমি নিচ্ছি, যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ APM। এই উভয় ত্রিভুজের মধ্যে কি কি তথ্য আমরা পেলাম? তাহলে আমরা ডেফিনেটলি এখানে বলতে পারতেছি যে কোণ ACB পেয়েছি, APM এর মধ্যে আমরা পেয়েছি AMP কোণ। যেহেতু ACB এটাও 90 ডিগ্রি, AMP এটাও 90 ডিগ্রি, তাই আমরা বলতেছি এরা প্রত্যেকই 90 ডিগ্রি বিধায় সমান। আর কি বলতে পারবো? মজার একটা বিষয় আছে, দেখো এখানে এই যে কোণটা আছে, এই কোণটা কিন্তু সাধারণ কোণ। তোমরা খেয়াল করো, PAM তবু আমি এই কোণ বলতেছি, আবার এখানে CAB তবু কিন্তু এই কোণ বলতেছি। CAB বলা যে কথা, BAC কিন্তু একই কথা। তার মানে উভয় ত্রিভুজের মধ্যে এ কোণটা সাধারণ, যেটাকে আমরা বলতেছি কোণ BAC ইকুয়াল কোণ PAM। এটা কি কোণ? তখন বলা হচ্ছে সাধারণ কোণ। এবং মাথায় নেব অবশিষ্ট। এখন তোমরা দেখো অবশিষ্ট কোণ কোনটা? তাহলে এখানে অবশিষ্ট কোণ বলতে আমরা বুঝবো যে এই দুইটা কোণ বাদে ABC ত্রিভুজের মধ্যে যে কোণটা আছে এটাকে আমরা কি বলে থাকি? অবশিষ্ট। অর্থাৎ A কোণ নিয়েছি, C কোণ নিয়েছি, তাহলে এখানে কি কোণ থাকবে? B কোণ তোমার থাকবে। কোন ত্রিভুজের মধ্যে? B ত্রিভুজের মধ্যে। তাহলে এখানে সুন্দর করে লিখলাম যে ABC কোণ। আর এখানে তুমি এই যে একটা ত্রিভুজ নিয়েছো APM, তাহলে APM এর মধ্যে তুমি এই কোণ নিয়েছো, এই কোণ নিয়েছো, তাহলে কোনটা থাকবে? এটা তাহলে কি কোণ? অবশিষ্ট কোণ। তাহলে অবশিষ্ট আমরা বলতেছি APM কোণ। কেন এটা সমান? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বলতে চাই তিন কোণের সমষ্টি কত? এখানে 180 ডিগ্রি। দ্যাটস ওয়াই অবশিষ্ট কোণ দুটি ডেফিনেটলি তোমার সমান হবে। এছাড়া আমরা জানি যে দুটি ত্রিভুজের মধ্যে যদি কোনোভাবে একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই তোমার সমান হবে এবং ত্রিভুজ দুটো কি হবে? সদৃশকোণী হবে। তখন আমরা বলে দিব অতএব ত্রিভুজদ্বয় সদৃশকোণী। তাই আমরা কি বলবো? সদৃশ। এবার তোমরা বলো তো, যদি দুটি ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বিপরীত বাহুর অনুপাতগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এখন অনেকে অনুরূপ বাহুগুলো চিনতে পারে না। অনুরূপ বাহু অর্থ কি? সমান সমান কোণে, যেমন এখানে C কোণ, এখানে হচ্ছে M কোণ, এই দুটো কোণ সমান। তাহলে C কোণের বিপরীত বাহু কোণটা এখানে AB, এখানে M কোণের বিপরীত বাহু কোণটা AP। তাহলে আমি লিখতে পারবো AB বাই AP। আবার আমরা সমান ধরেছি কোণটা, আমরা কিন্তু এখানে A কোণ সমান ধরেছি, তাহলে A কোণের জন্য বিপরীত বাহু PM ও বলা যাবে, A কোণের জন্য BC ও বলা যাবে। এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমার তার দরকার কোণটা বাকি B কোণ, এখানে B কোণ। তাহলে B কোণের বিপরীত বাহু কোণটা এখানে AC, এখানে এই P কোণের বিপরীত বাহু কোণটা AM। তার মানে আমি বলতে পারবো এখানে AC বাই AM লিখতে পারবো। তবু চিত্রের মধ্যে দেখতে আমাদের কিন্তু একটু হলো কষ্ট হয়। এই কষ্ট লাঘব করার জন্য আমরা এখানে কিভাবে দেখে থাকি দেখো, খুব সুন্দর একটা মজার তথ্য। এই মজাটা হচ্ছে
এই যে কোণ এটার মধ্যে যদি আমি দেখো সি কোণটা বাদ দিয়ে দিই, খেয়াল করো সি কোণ, তার মানে সি কোণ বাদ দিলে ওপর কোণটা থাকে এবি, তাহলে এবি কে আমরা পাবো বিপরীত বাহু, তখন আমরা লিখতেছি এবি। ওকে, তাহলে এই সি কোণের সমান কোণ কোনটা, এএমপি, তাহলে এম কোণ, তাহলে এম কোণের মধ্যে যদি আমি এম কোণটাকে বাদ দিয়ে দেই তাহলে আমি ঠিক দেখো বিপরীত বাহু এখানে কি পাবো, এপি। ঠিক দেখো এম কোণ বিপরীত বাহু কোণটা পাচ্ছি এখানে, এপি পেয়ে যাচ্ছে। তারপরে যখন আমি সি কোণ নিলাম, সি কোণের বিপরীত বাহু এবি, এখানে এম কোণ নিয়েছি, এম কোণের বিপরীত বাহু কোণটা এপি। ওকে, সেটাই লিখলাম, তাহলে এবি বাই এপি, এই দুটাকে আমরা কি বলা হচ্ছে, অনুরূপ বাহু। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহু। এই সমান সমান কোণের বিপরীত বাহু চিত্র থেকে নিতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি। এই ভুলগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের এই টেকনিকটা মনে রাখতে হবে। যদি কোনো কোণের মাঝের অক্ষরটাকে আমরা বাদ দেই তাহলে যে দুটি অক্ষর থাকবে এবি, তাহলে এবিটাকে আমরা বলে থাকি, অলওয়েজ মনে রাখবা, বিপরীত বাহু। এখানে এএমপি, যদি মাঝের অক্ষরটাকে আমরা বাদ দিই তাহলে এখানে পাবো এপি, এপিটাকে কি বলবো আমরা, অবশ্যই বিপরীত বাহু। ঠিক একইভাবে তুমি এটাকে আমরা বাদ দিচ্ছি, এখানে আমার প্রয়োজন নেই, দরকার আমার অবশিষ্টতে দেখো এইটা যেটা বলছিলাম বি কোণ, তাহলে এখানে বি কোণ বিপরীত বাহু কোণটা এসি, তাহলে তুমি খাস করে লিখতে পারবা এসি। কিন্তু তুমি এখানেও পারবা, দেখো যদি বি অক্ষরটা মাঝে মাঝে বাদ দিয়ে দাও, তোমার প্রশ্নে কেটে দেওয়ার দরকার নেই, তুমি বোঝার জন্য বি কোণ বাদ দিলাম, তাহলে বিপরীত বাহু কি এসি, এবং এটা সমান কোণ কোণ পেয়েছি দিস কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা এএম, তাহলে আমরা এখানে অনায়াসে লিখতে পারবো এএম। কিন্তু আমি এখান থেকে লিখতে পারবো, দেখো পি অক্ষরটা বাদ দিলাম, তাহলে বিপরীত বাহু কি এম। এটা কিন্তু আমরা নরমালি দুটি ত্রিভুজ সদৃশ প্রমাণ করার পরেও এই জায়গাগুলো কিন্তু লিখতে আমরা অনায়াসে ভুল করে ফেলি। যাতে আমাদের কোনোভাবে এটা ভুল না যায় সেজন্য আমাদের ট্রাই করতে হবে যে আমরা কোন প্রসেসে আগাইতে পারি। চিত্র থেকেও লিখতে পারবো, আবার এখানে যে কোনগুলো অবশিষ্ট নেওয়া হয়েছে সেগুলো লিখতে পারবো। বাট তোমরা এখন খেয়াল করবে, যদি কোনোভাবে মনে করো আমি চিত্র থেকেই লিখতে পারি, তুমি তাহলে এই অবশিষ্ট কোণটা তোমার না লিখলেও চলবে। তখন তুমি শুধু এই দুটা কোণ যদি আমি লিখার পর লিখে দিই ত্রিভুজ দ্বয় সদৃশ করি তাই সদৃশ, তাহলে তুমি এখন নিজে বুঝবা ওকে তাহলে এই দুটা কোণ তোমার সমান, তার বিপরীত বাহু নিবে। অনেক সময় হয় যে তুমি এগুলোকে ধরে রাখতে নাও পারো, চিত্রের মধ্যে তুমি যদি ঠিকভাবে না দেখাও, উপস্থাপন না করো, তাহলে এগুলো লিখতে গিয়ে তোমার কলম কি হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কলম যাতে বন্ধ না হয় এই জন্য অবশিষ্ট কোণটা যদি তুমি লিখো তোমাকে একটু হেল্প করবে, তাহলে চিত্র তোমার কোনো প্রয়োজন নেই, চিত্র ছাড়াই তুমি এই অনুপাতগুলো সুন্দর করে লিখতে পারো। তাহলে এখানে খেয়াল করো, এখান থেকে আমরা কিন্তু বলতে পারতেছি যদি আড়াআড়ি গুণ করে দেই এবি ইন্টু এএম আমরা পেয়ে গেলাম ইকুয়াল এসি ইন্টু এবি, এটাকে আমরা বলতেছি 1 নম্বর ফর্মুলা। তাহলে এখানে যেটা আমরা পেলাম, এখান থেকে যদি আমি আর গুণ করে ফেলি তাহলে দেখো আমরা একটা সমীকরণ দাঁড় করালাম। ওকে, এখন দেখো এখানে আমাদের জায়গা তুলনামূলক কম, এটা আমার এত বেশি প্রয়োজন নেই। এখন তুমি কি সুন্দর বলতে পারবে যে এখান থেকে আমরা এই একটা তথ্য কিন্তু কি সুন্দর পেয়েছি, বাট দেখো সুন্দর করে তুমি এটা পেয়ে গেছো এসি ইনটু এপি, এসি ইনটু এপি একটা তথ্য তুমি সুন্দর করে পেয়ে গেছো। ওকে, এরপর লিখতেছো আবার, তাহলে আমরা এই পাশে দুটো ত্রিভুজ ধরে এবার কি এই পাশে ধরে নিব, এই পাশে কোনগুলো ত্রিভুজের নাম এ বি ডি, কোন ত্রিভুজ ধরে নিলাম এ বি ডি, ও কোন ত্রিভুজ ধরে নিব ত্রিভুজ বি পি এম। শুধু ত্রিভুজ দুটো ধরার জন্য তোমার একটু মেমোরিতে একটু মেধা খাটায় রাখতে হবে, তাহলে তুমি এটা অবশ্যই এটা ধরতে পারবা। এখন এগুলোর মধ্যে কি কি সমান তুমি আরামসে বলতে পারতেছো। প্রথমে তোমার 90 ডিগ্রি গুলোকে দেখো, এটার মধ্যে তাহলে এটা 90 ডিগ্রি আর এখানকার মধ্যে এটা 90 ডিগ্রি। সো এখানে কি লিখবো এ ডি বি কোণ ইকুয়াল আমরা লিখবো বি এম পি কোণ। তাহলে কি হয়ে গেল 90 ডিগ্রি হওয়ার কারণে এই দুটি কোণ পরস্পর সমান, কারণ আমরা বলেছি প্রত্যেকে 90 ডিগ্রি, দ্যাটস হোয়াই এই দুটি কোণ সমান। আর কিন্তু বলতে হবে না, তুমি নিজে নিজেই পারবে। আর বি কোণটা কি হবে, তাহলে বি বলতে দিস, এই কোণটা তোমার সাধারণ কোণ, হ্যাঁ, যে এই কোণটা পি বি এম এর মধ্যেও আছে, আবার এ বি ডি এর মধ্যেও আছে। তাই আমরা লিখে বলতেছি প্রথমে এ বি ডি কোণ ইকুয়াল পি বি এম কোণ। এই কোণ এটা আমরা বলতেছি এটা হচ্ছে সাধারণ কোণ এবং অবশিষ্ট। এই যে বুঝাইলাম, তুমি যদি ঠিকভাবে বোঝো তাহলে তোমার অবশিষ্ট যদি তুমি না লিখো তবু তোমার টিচার কোনোভাবেই কাটবে না। ওকে, আমরা লিখতেছি আমাদের সুবিধার্থে, এবং অবশিষ্ট কোন কোনটা থাকবে
এখানে ডি পেয়েছো, বি পেয়েছো, নিশ্চয়ই এবার এ, এখান থেকেও কিন্তু কোণগুলো লেখা যায়। এখানে ডি কোণ পেয়েছে, বি কোণ, এবার তাহলে এ কোণ, তাহলে দেখো কি বলতে পারবো অবশিষ্ট কোণের নাম বিএডি। অবশিষ্ট কোণের নাম কি হবে বিএডি। একা একা বলতে পারবো না, কোনটা এই যে এটা দেখো। তাহলে আমরা তো জানি সদৃশ কোণ মানে তিনটা করে কোণ এখানে তোমার সমান হতে হবে। এখানে ডি কোণ নিয়েছি, এখানে বি কোণ নিয়েছি, তাহলে একটা কোণ অবশিষ্ট থাকে, সেটাকে বলতেছি আমরা এ। তো তুমি এই অক্ষর দিয়েও কিন্তু লিখতে পারছো, এখানেও তাই। এই অক্ষরগুলোর মধ্যে ধরো বিএমপি নিয়েছো, পিবিএম নিয়েছো, অর্থাৎ এম নিয়েছো, বি নিয়েছো, তাহলে কোনটা তুমি নাও নাই, পি নাও নাই, তাহলে তুমি পিটা শুধু মাঝখানে দিব আর দুই পাশে দুই অক্ষর দিব, অর্থাৎ বিপিএম। দেখো তুমি কিন্তু চিত্র না দেখেও তুমি যদি সুন্দর অবশিষ্ট কোণগুলো লিখতে পারবা। চিত্র দেখলাম না, সো হোয়াট, তারপরে আমি এই অক্ষর থেকে অবশিষ্ট কোণগুলো লিখতে পারবো। তো এখানে কথা লিখে দিতে হবে অবশিষ্ট বিপিএম। অবশিষ্ট বিপিএম। অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, তাই কি বলবো সদৃশ। যখনই সদৃশ হয়ে গেল, এই যে সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাতগুলো সমান, আমি চিত্র দেখেও পারবো, অথবা আমরা সরাসরি বলতে পারবো এই অক্ষর এই অক্ষর বাদ, তাহলে এখানে কি পেলে এবি পেয়ে গেলে, অক্ষর বাদ দিয়ে কি পেলে বিপি পেয়ে গেলে। আমি বলেছি এখানে সাধারণ কোণটা আমরা নেগলেক্ট করব, এখান থেকে আমাদের প্রমাণে কোনো কিছু আসবে না। সো অবশিষ্ট থেকে এ বাদ দিলাম, পি বাদ দিলাম, এ বাদ দিলে এখানে পেয়ে যাব বিডি, পি বাদ দিলে এখানে পেয়ে যাব বিএম। অনেকে কিন্তু বুঝতেছে না, হয়তো আমি কেটে দিচ্ছি, ভাবতে কি কেটে দিচ্ছি, আমরা কল্পনা, মাঝের অক্ষরটা যদি আমি বাদ দিই তাহলে বিপরীত বাহু পাবো। বা এখান থেকে তুমি লিখতে পারবা আর গুণন করলে এবি ইনটু বিএম ইকুয়াল কি পাবা বিডি ইনটু বিপি। দেখো এটাও তুমি এখানে পেয়ে গেছো, এটাকে আমরা বলতেছি 2 নাম্বার পদ। তাহলে 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ আমরা যদি এটা ঠিকভাবে বুঝতে পারি এবং সুন্দর করে নির্ণয় করতে পারি, তাহলে আমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি হবে, তোমরা একটু মনোযোগ দাও। এখন 1 এবং 2 এই দুটো আমরা এখন যোগ করে দেব, ঠিক আছে? তাই এখানে আমরা যোগ করে দেই। সমীকরণ 1 ও 2 নং যোগ করে পাই। তো যোগ করার সময় কি দেখব, এখানে বাম পক্ষ, এখানেও বাম পক্ষ, তার বামের সাথে বামের যোগ, তার মানে আমরা দেখতে পাচ্ছি ab ইনটু am প্লাস ab ইনটু bm ইকুয়াল, তোমার এখানে যা পেয়েছে লিখে দিলাম, ac ইনটু ap যোগ bd ইনটু bp। বা যদি আমরা ab একটা কমন নিয়ে নিই, তাহলে এখানে পেয়ে গেলাম am প্লাস bm ইকুয়াল ac ইনটু ap যোগ bd ইনটু bp। তাহলে এবার তুমি অবশ্যই লিখতে পারবা ab ইনটু এর যোগফল কত am প্লাস bm, তাহলে আমরা বলতে পারবো ab। আর এবার আমরা পেয়ে গেলাম ac ইনটু ap প্লাস bd ইনটু bp। সুতরাং নাইসলি একটা প্রমাণ তোমার হাতের মধ্যে চলে আসলো। তুমি জাস্ট একটু মনোযোগ দিবা আর দেখবা, একবার না দেখলে বা একবার দেখে যদি আমরা কোনোভাবে বুঝতে না পারি, তাহলে আমরা সেকেন্ড টাইম দেখে নেব। দেখো এখন তোমার প্রমাণ কিভাবে হয়ে গেল, খুবই মজার একটা প্রমাণ, এবং এটা যদি একবার আমরা মনোযোগ দিয়ে দেখি ডেফিনেটলি আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই চেষ্টা করবে এটা দেখার, এবং দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে যে কমেন্টস লিখবা, এবং সাবস্ক্রাইব করার সুযোগ দিলে তোমরা সাবস্ক্রাইব করবা, এবং যদি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে চাও শেয়ার করে দেবা। কোনো একটা জিনিস জানা থাকলে সেটা অন্যকে জানালে এতে কোনো দোষের কিছু নেই। ওকে, এটা কিন্তু অনেক ভালো একটা কাজ। তো অবশ্যই
ম্যাথস ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসব দেখার জন্য। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।